আসসালামু আলাইকুম। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তীব্র বিমান হামলা ইয়েমেনে। বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প। ব্রিটেনের ল্যান্ডসেটের রিপোর্টে বলা হয়েছে, গাজায় নিহতের সংখ্যা প্রকাশিত তথ্যের তুলনায় 41% বেশি। আবার আফগানিস্তানে প্রবেশ ভারতের, ভ্রান্ত পথে তালেবান সরকার। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো গাজা যুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর। ইয়েমেন এবং লেবাননে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সাথে হামলায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। ইয়েমেনের রাজধানী সানা এবং হোদাইদা ও রাস ইসা বন্দরে তেলের ডিপো সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় চালানো হয়েছে এই হামলা। ইসরায়েল আর্মি জানিয়েছে, শুক্রবার ইয়েমেনে হামলায় অংশ নিয়েছে F-16 সহ ইসরায়েলের 20টি যুদ্ধ বিমান। 50টি বোমা হামলা চালানো হয়েছে রাজধানী সানা সহ 3টি এলাকায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইয়েমেন যদি ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা বন্ধ না করে তাহলে ইয়েমেনে আরও হামলা চালানো হবে এবং ইয়েমেনের হুথি নেতাদের হত্যা করা হবে, যেমন হত্যা করা হয়েছে হিজবুল্লাহ ও হামাস নেতাদের। ইয়েমেনে শুক্রবার প্রথমে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। এরপর হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েল আর্মি বলেছে, যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাথে সমন্বয় করে তারা হামলা চালিয়েছে শুক্রবার, তবে এটি যৌথ হামলা ছিল না। বৃহস্পতিবার রাতে ইয়েমেন মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরায়েলে, তবে ইসরায়েল আর্মি দাবি করেছে এসব হামলা তারা প্রতিহত করেছে আকাশে। ইসরায়েলে ইয়েমেনের অব্যাহত হামলার জবাবে শুক্রবার ইসরায়েল হামলা চালিয়েছে ইয়েমেনে। হামলার পর নেতানিয়াহু বলেছেন, ইয়েমেনের হুথি আর্মি ইসরায়েল বিরোধী ইরানের প্রক্সি বাহিনীর অংশ। আমরা ইসরায়েলের জন্য হুমকি, ইরানের সব কালো হাত গুড়িয়ে দেব। এই হামলা হুথি নেতাদের জন্য আমাদের সতর্কবার্তা। তারা যদি ক্ষান্ত না হয় তাহলে তাদেরও পরিণতি হবে হামাস ও হিজবুল্লাহ নেতাদের মতো। তাদেরকে আমরা খুঁজে বের করে হত্যা করব, তারা যেখানেই থাকুক না কেন। নেতানিয়াহু বলেন, এই হামলার ফলে বর্তমানে অচল ইয়েমেনের হোদাইদা বন্দর। আগুন জ্বলছে রাস ইসা বন্দরে। আবার যদি তারা ইসরায়েলের দিকে মিসাইল হামলা চালায় তাহলে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেব আমরা। ইয়েমেনের পাশাপাশি শুক্রবার ইসরায়েল হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণে টায়ার ডিব্বা গ্রামে। ইসরায়েল আর্মি দাবি করেছে, হিজবুল্লাহর একটি ট্রাক রকেট লঞ্চার সিস্টেম লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহত হয়েছে কমপক্ষে 5 লেবানিজ। গত বছর 27 নভেম্বর থেকে চলছে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি, কিন্তু ইসরায়েল ইতিমধ্যে অনেকবার হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। ইসরায়েল আর্মি বলেছে, হিজবুল্লাহ যদি দক্ষিণ লেবাননে ফিরে আসে এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো তৎপরতা চালায় তাহলে তারা তাদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে। এদিকে ইসরায়েল আর্মি গাজার নুসাইরাত ক্যাম্পে গুলি করে হত্যা করেছে একজন সাংবাদিককে। এ নিয়ে গাজায় 2023 সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরুর পর ইসরায়েলে হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে 200। উত্তর গাজায় বিমান হামলার পাশাপাশি শুক্রবার ইসরায়েল আর্মি অভিযান চালিয়েছে পশ্চিম তীরে। ইসরায়েল আর্মির পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলি স্যাটেলাররা হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালিয়েছে রামাল্লা সহ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘরে। ব্রিটেনের শতাব্দী প্রাচীন জার্নাল ল্যান্ডসেটের খবরে বলা হয়েছে, গাজায় সরকারিভাবে নিহতের যেই তথ্য বর্তমানে প্রচার করা হচ্ছে, প্রকৃত নিহতের সংখ্যা তার তুলনায় কমপক্ষে 41% বেশি। বৃহস্পতিবার ল্যান্ডসেটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের 30 জুন পর্যন্ত প্রথম 9 মাসে গাজায় সরকারিভাবে নিহতের সংখ্যা বলা হয়েছে 37,877 জন, কিন্তু বাস্তবে তখন গাজায় নিহত বেসামরিক ফিলিস্তিনের সংখ্যা 55 থেকে 78,000। ল্যান্ডসেটের রিপোর্টে বলা হয়েছে, তাদের তথ্য অনুসারে প্রথম 9 মাসে গাজায় নিহত হয়েছে 64,000-এর বেশি বেসামরিক ফিলিস্তিনি। এদের মধ্যে 59%ই নারী, শিশু এবং বৃদ্ধ। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং ইয়েল ইউনিভার্সিটি সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ডাক্তার, কর্মকর্তাদের সহায়তায় বিশেষ পদ্ধতি ব্যবহার করে ল্যান্ডসেট তৈরি করেছে এই প্রতিবেদন। এর আগে ল্যান্ডসেটের আরেক প্রতিবেদনে দাবি করা হয়, গাজায় প্রকৃত নিহত ফিলিস্তিনির সংখ্যা 1,80,000। ল্যান্ডসেট জানায়, গাজার স্বাস্থ্য বিভাগ মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করছে তাতে রয়েছে অনেক দুর্বলতা। সেখানে যেই পরিস্থিতি বিরাজ করছে তাতে তাদের পক্ষে প্রকৃত তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে বর্তমানে ইসরায়েলের হামলায় নিহত বেসামরিক ফিলিস্তিনিদের সংখ্যা 47,000-এর বেশি। ল্যান্ডসেটের হিসেবে প্রথম 9 মাসে যদি প্রকৃত মৃত্যুর সংখ্যা হয়ে থাকে 64,000,
তবে বর্তমানে এই সংখ্যা ছাড়িয়ে গেছে 1 লাখ। ল্যাঞ্চেটের রিপোর্টে বলা হয়েছে, যেসব ফিলিস্তিনি ভবনের নিচে চাপা পড়া সহ বিভিন্ন কারণে নিখোঁজ এবং হামলার প্রভাবে পরবর্তীতে মারা যাচ্ছে, তাদেরকে নিহতের সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করছে না গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। আবার আফগানিস্তানে প্রবেশ করতে যাচ্ছে ভারত। বুধবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। দোহায় এই বৈঠকের পর তালেবান সরকার ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং অর্থনৈতিক অংশীদার হিসেবে ঘোষণা করে। 2021 সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর বুধবারের বৈঠক ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। 2 দশক ধরে সশস্ত্র যুদ্ধের ফলে 2021 সালের অগাস্ট মাসে আফগানিস্তান থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র আর্মি। একই সাথে আফগানিস্তান থেকে বিদায় নেয় ভারত। 2001 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখলের পর সেখানে যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত হয় ভারত। আফগানিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে ভারত বিনিয়োগ করে কয়েক হাজার কোটি টাকা। কিন্তু যুক্তরাষ্ট্রের বিদায়ের সাথে সাথে ভারতেরও বিদায় ঘটে এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয় নয়াদিল্লি। যুক্তরাষ্ট্র এবং ভারত আফগানিস্তান থেকে বিদায় নেবার ফলে সেখানে প্রবেশ করে চীন ও রাশিয়া। তালেবান সরকারের ওপর প্রভাব বৃদ্ধি পায় পাকিস্তানের। এই অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ভারত চেষ্টা করতে থাকে নতুন করে আবার আফগানিস্তানে প্রবেশ করার। ভারত বহু বছর ধরে প্রকাশ্যে আফগানিস্তানের তালেবান বিরোধী হলেও আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় বসার পর তালেবানদের সাথে গোপনে কয়েক দফা বৈঠক করে তাদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য। এর ধারাবাহিকতায় এবার দোহায় অনুষ্ঠিত হলো দুই সরকারের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক। বুধবারের বৈঠক শেষে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশ তাদের বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করবে ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে। ইরানের চাবাহার বন্দর ভারত যৌথভাবে পরিচালনা করছে পাকিস্তানের গোয়াদর এবং করাচি বন্দরের বিকল্প হিসেবে। আফগান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, তারা ভারতের সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করবে কারণ ভারত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করবে ভারত। আফগানিস্তানের সাথে বৃদ্ধি করা হবে বাণিজ্য। ভারত সহ কোনো দেশ এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি আফগানিস্তানের তালেবান সরকারকে। তবে ভারত 2022 সালে কাবুলে পুনরায় চালু করেছে তাদের দূতাবাস। বিশ্লেষকদের মতে, ভারতকে পুনরায় আফগানিস্তানে প্রবেশ করতে দেওয়া তালেবান সরকারের একটি ভ্রান্ত নীতি। সময়মতো এর উপযুক্ত মূল্য শোধ করতে হবে তালেবান সরকারকে এবং তালেবানদের এই ভ্রান্ত নীতির পরিণতি বহন করতে হবে দেশটির অসহায় জনগণকে। কারণ ক্ষতি ছাড়া প্রতিবেশী কোনো দেশের কল্যাণ করার নজির নেই ভারতের। বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ব্যক্তিগত মার-এ-লাগো ক্লাবে বলেন, পুতিন বৈঠকে বসতে চেয়েছেন, আমিও রাজি। বৈঠকের তারিখ নির্ধারণ করা হচ্ছে। বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমরা এখনও কোনো প্রস্তাব পাইনি, তবে ট্রাম্প যেহেতু বলেছেন আমরা আশাবাদী। আশা করছি 20 জানুয়ারি তিনি দায়িত্ব নেবার পর এ বিষয়ে তারিখ ঠিক হতে পারে। এদিকে একই দিন বুধবার ইউক্রেন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেথ কেলক ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 100 দিনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা হবে। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিন থেকে শুরু হবে দিন গণনা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেথ কেলক বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন গত 2 বছরে কখনো পুতিনের সাথে কথা বলেননি। এটি ছিল তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তারা এই যুদ্ধ বন্ধে কোনো আলোচনা করেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প খোলা মনে আলোচনার পক্ষে। নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বাইডেনের তীব্র সমালোচনা করে বলেছেন, পুতিনের সাথে বৈঠকে বসার মতো উপযুক্ত কোনো নেতা নেই হোয়াইট হাউসে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।